টেস্ট এবং এইচএসসি এক্সামের শতভাগ কমন সাজেশন নিয়ে হাজির হলাম আমি তোমাদের ইয়াসিন ভাইয়া। ইতোমধ্যে আমার ফিজিক্স ভাইয়া চ্যানেলে ফার্স্ট পেপারের সাজেশনটা দিয়ে দিয়েছি। আজকে এই পর্বে আমরা সেকেন্ড পেপারের শর্ট সিলেবাসের সাজেশনটা দিব। এরপর আরো একটা পর্ব আসবে যেখানে সেকেন্ড পেপারের ফুল সিলেবাসে যে অধ্যায়গুলো নতুন করে ইনক্লুড হয়েছে সেগুলো সাজেশন পাবে। তো প্রথমেই বলে রাখি, এখানে আমরা যে কোয়েশ্চেনগুলো দিব তোমাদের, এই কোয়েশ্চেনগুলো যদি তুমি বুঝে সমাধান করে যাও, নট অনলি টেস্ট এক্সাম বাট অলসো এইচএসসি এক্সামেও তুমি কোপায় আসতে পারবা, এটুকু তুমি নিশ্চিত থাকো। কারণ এখানে আমি সব টাইপের কোয়েশ্চেনগুলোই খুব সুন্দর করে অ্যানালাইসিস করে রেখেছি। বিভিন্ন বই ব্যবহৃত করেছি, বিশেষ করে রয়্যাল বইটা বেশি ব্যবহার হয়েছে। সো জাস্ট এখানের কোয়েশ্চেনগুলো তোমরা একটু দেখে যেও, ইনশাল্লাহ তুমি ভালো করবাই। আর ভিডিওটা সবাই শেয়ার করে দিও। আর একটা ব্যাপার তোমাদের একটু জানাই, সেটা হলো তোমরা জানো এই যে ইয়াসিন ভাইয়া তোমাদেরকে পড়ানোর পাশাপাশি আমি কিন্তু একটা বইয়ের রাইটার। সেই বইটা হচ্ছে ফিজিক্স এমসিকিউ প্রো। কমেন্টে দেয়া লিঙ্ক থেকে তুমি এই বইটা অর্ডার করতে পারো, কিংবা রকমারি থেকেও তুমি অর্ডার করতে পারো। এই এমসিকিউ প্রো বইটা এইচএসসি 26, 27, 28 প্রত্যেকটা ব্যাচ নিতে পারবে। কারণ এই বইটাতে আমি ফুল সিলেবাসের প্রত্যেকটা অধ্যায় খুব সুন্দর করে ব্যাখ্যা করে সাজিয়ে এরপর তার আন্ডারে যে এমসিকিউ গুলো এসেছে কিংবা আসার মতো সেগুলো রেখেছি। এমসিকিউ এর একটা বেস্ট প্রিপারেশনের জন্য বেস্ট বই কালেক্ট করে নাও, ইনশাল্লাহ তুমি ফিজিক্সের জন্য একটা ভালো সাপোর্ট পাবা এই বই থেকে। আচ্ছা, তো প্রথমেই আমরা যে অধ্যায় সাজেশন দিব সেই অধ্যায়টার নাম হচ্ছে তাপগতিবিদ্যা। তো তাপগতিবিদ্যা অধ্যায় থেকে দেখো, এই যে একটা প্রশ্ন, এই একটা প্রশ্ন আমরা রয়্যাল থেকে নিয়েছি। এই প্রশ্নটা তুমি যদি সমাধান করো তাহলে মনে রাখবা যে এখানে একটা উদ্দীপকে দেখো, তা একটা উদ্দীপকে আমাদের টোটাল 1 2 3 3 4 5 6 7 8 9 10 11 এবং এই যে 12 এটা রিপিট হয়েছে। সরি এই 11টা কোয়েশ্চেন আছে একটা উদ্দীপকে। ভাইয়া এই একটা উদ্দীপকে যখন তুমি 11টা কোয়েশ্চেন করবা, এখানে তোমার ইঞ্জিন শেষ হয়ে যাবে, এখানে তোমার তাপগতিবিদ্যার যে ইঞ্জিনের কর্মদক্ষতা আছে সেটা শেষ হয়ে যাবে, এবং তার রিলেটেড যা কিছু আছে, দক্ষতা রিলেটেড যা কিছু আছে সব কমপ্লিট হয়ে যাবে। আর দক্ষতা থেকে প্রচুর প্রশ্ন আসে, এই কারণে এটাকে আমরা দিলাম 100 স্টার। আরো স্টার দিলে আরো স্টার দেওয়া যায়, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এরপর দেখো ইঞ্জিন। ভাইয়া 2024-এর বোর্ড কোয়েশ্চেন অ্যানালাইসিস করলে দেখবা কার্নো ইঞ্জিন থেকে অনেক বেশি প্রশ্ন আসে, বিশেষ করে কার্নো চক্রটা, তাই না? এই কার্নো চক্র থেকে যত ভেরিয়েশনের কোয়েশ্চেন আছে সব এই 10টা 12টা কোয়েশ্চেনে সাজানো আছে। দেখো প্রথমে বলছে বি বিন্দুতে চাপ বের করো। ভাইয়া এ আর বি বিন্দু কোন কোন রেখার উপর আছে? সমষ্ণ রেখার উপর আছে। আর সমষ্ণ রেখার উপর থাকলে আমরা লিখতে পারবো P1 V1 সমান P2 V2, সেখানে চাপ বের করে ফেলতে পারবো। সি বিন্দুতে আয়তন বের করো। সি আর বি বিন্দু কোন প্রক্রিয়ার উপর আছে? রুদ্ধতাপীয় প্রক্রিয়া। তাহলে আয়তন এবং চাপের মধ্যে রিলেশন কি? পিভি গামা সমান কনস্ট্যান্ট। সো এইখানে প্রত্যেকটা বিন্দুর সাথে আরেকটা বিন্দুর সম্পর্ক নিয়ে প্রশ্ন আসে, যেগুলো গ নম্বরে। আবার দক্ষতা বের করো, তারপর কৃতকাজ সমান হবে কিনা, এনট্রপি সমান হবে কিনা, এনট্রপির পরিবর্তন হিসাব করো। এটা ভাই ভেরি 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 ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। দেখো এই ধাপে, এই ধাপটা এনট্রপির পরিবর্তন কত হবে? এই যে এই ধাপে এনট্রপির পরিবর্তন হচ্ছে প্লাসের Q1/T1, আর এই ধাপে এনট্রপির পরিবর্তন হচ্ছে মাইনাসের Q2/T2। যেহেতু প্রত্যাবর্তী, তার মানে এইটা এবং এইটা সমান, যোগ করলে অ্যাকচুয়ালি হয়ে যায় 0, তাহলে মোট এনট্রপির পরিবর্তন হয়ে যায় 0। এই প্রশ্নটা পরীক্ষায় আসে। এরপরে দেখো এখানে আমরা সিপি এবং সিভি রিলেটেড কিছু প্রশ্ন রেখেছি, মাত্র 3টা প্রশ্ন, এটা করবা। এরপর লাস্ট ওয়ান হচ্ছে এই একটা, এটার মাধ্যমে তোমার তাপগতিবিদ্যার প্রথম সূত্রের যা কিছু আছে সব কভার হয়ে যাবে। হ্যাঁ, তাপগতিবিদ্যার প্রথম সূত্র থেকে ডিকিউ ডিইউ ডিডব্লিউ বের করা, এটা নিয়ে আমার কিন্তু ভিডিও আছে ফিজিক্স ভাই চ্যানেলে, ফুল ভিডিও কিন্তু আছে। তাপগতিবিদ্যা ম্যারাথন ওয়ান শটে গেলেই দেখবা টাইপ 1-এ আমি এই প্রশ্নটা করিয়েছি, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। হচ্ছে তাপগতিবিদ্যায় কয়টা দিলাম? মাত্র 4টা। মাত্র 4টা প্রশ্ন দিলাম, তাহলে আমার তাপগতিবিদ্যা শেষ হয়েছে। সেম প্রশ্ন, 4টা প্রশ্ন, উদ্দীপকটা বড়, তাহলে 4টা প্রশ্নে মোটামুটি 1 2 3 4 করে 20 25টা 30টার মতো প্রশ্ন আছে, এগুলো সলভ করে গেলেই হবে। এর মধ্যে ম্যাক্সিমাম প্রশ্নই ছোট ছোট গ নাম্বারের জন্য, আর ঘ নাম্বারের জন্য 2টা মিলে একটা আসতে পারে। এই এরপর আমরা সেই স্থির তড়িতে আমরা দেখতে পাচ্ছি 3টা মাত্র টপিক। 3টা টপিকই গুরুত্বপূর্ণ, কারণ কোন বোর্ডে কুলম্ব সূত্র থেকে কোয়েশ্চেন আসে, সহজ বোর্ডে, কোন বোর্ডে ধারকত্ব, কোন বোর্ডে বিভব প্রাবল্য। সো এখানে আমার স্টার দেওয়ার কিছু নাই, প্রত্যেকটা প্রশ্নই গুরুত্বপূর্ণ। অবশ্যই তোমরা
এই যে এই প্রশ্নগুলো করে যাবা, বিশেষ করে বিভব প্রাবল্য থেকে এই যে এই সিকিউ গুলো একদম এখানে একদম সিকিউ উঠানো আছে। চট্টগ্রাম বোর্ড 22, রাজশাহী বোর্ড 19, এরপরে কি সিলেট বোর্ড 19, কুমিল্লা বোর্ড 23। বিভব প্রাবল্যের ভাই এগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি 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 মাচ ইম্পর্টেন্ট। হ্যাঁ, এই যে বিভব প্রাবল্য। এরপর ধারকত্ব, ধারকত্বে আছে কুমিল্লা বোর্ড 19-এর এই কোয়েশ্চেনটা দেখতে পাচ্ছ, ধারকের সমবায় সংক্রান্ত। এখানে সমান্তরাল পাত ধারকের ধারকত্ব সংক্রান্ত চট্টগ্রাম বোর্ড 23, সিলেট বোর্ড 23, কুমিল্লা বোর্ড 19, রাজশাহী বোর্ড 22, কুমিল্লা বোর্ড 23। এখানে যে কোয়েশ্চেনগুলো আছে পিডিএফটা কমেন্টে দেওয়া আছে, কমেন্ট থেকে নিয়ে নিবা, এগুলো সলভ করলেই হয়ে যাবে ধারকত্বের। এরপরে আবারও বলি, যারা এখন আমার এমসিকিউ কালেক্ট করে ধুমধাম কালেক্ট করে, এটাকে আমি 1000টা স্টার দিব। অনেক সাধনার ফল, সেই 5 বছর সাধনার ফল এই বইটা। সো বইটা কালেক্ট করে ফেলিও যারা এখনো করো নাই। ওকে, চলতরিতের ইম্পর্টেন্ট হচ্ছে কির্শফের সূত্র, সবচেয়ে ইম্পর্টেন্ট 5 স্টার। তারপরে হচ্ছে ব্যয়িত শক্তি 5 স্টার। ব্যয়িত শক্তি থেকে এবার ঢাকা বিশ্ববিদ্যালয়তেও ভর্তি পরীক্ষাতেও কিন্তু প্রশ্ন আসছে। কোষের সময় 3 স্টার, রোধ 3 স্টার, গ্যালভানোমিটার 3 স্টার। 3 স্টার গুলো হচ্ছে গ নাম্বারের জন্য, 5 স্টার গুলো হচ্ছে ঘ নাম্বারের জন্য, 4 নাম্বারের জন্য। দেখি এখানে কি কি আছে। দেখো ঢাকা বোর্ড 2022-এ কি বলছে, এ আর বি এর মধ্যে বিভব পার্থক্য, এ এবং বি বিন্দুর মধ্যে বিভব পার্থক্য বের করব। কিভাবে বের করে? এটা ভোল্টেজ ডিভাইডার রুল দিয়ে বের করা যায়, তাই না? এটা আমি চাইলে করে দিতে পারি। তো যেহেতু আমি করে দিচ্ছি না, তার মানে কোত্থেকে পড়বা? ভাইয়ার ম্যারাথন ওয়ান শট থেকে পড়বা, ঠিক আছে? এটা আমি সাজেশনটা দিচ্ছি। তো এই যে 2 ওহম রোধটি অপসারণ করলে অ্যামিটারের কি পরিবর্তনে প্রবাহ মাত্রা পরিমাপ করা যাবে। তাহলে আমরা 2 ওহম অপসারণ করে দেখব তড়িৎ প্রবাহ কত হয়, সেই অনুযায়ী অ্যামিটারটা আমরা পরিবর্তন করব, তাই না? তারপরের কোয়েশ্চেন দেখো, সিলেট বোর্ড 2019-এ, হ্যাঁ, 250 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার রোধ কত? আর থিটা, সূত্রটা একটু মনে করা দিই, আর থিটা সমান আর নট 1 প্লাস আলফা ডেল থিটা, তাই না? এটা ছিল হচ্ছে আর থিটা ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার রোধ। কুণ্ডলীর তাপ বেশি উৎপন্ন হবে, উৎপন্ন তাপের সূত্র কি? আই স্কোয়ার আর টি, ভি স্কোয়ার বাই আর ইন্টু টি, ভি আই টি। তো তাপ বের করে দেখব কোন কুণ্ডলীতে বেশি তাপ উৎপন্ন হবে। সহজ কোয়েশ্চেন, এগুলো হচ্ছে রোধ রিলেটেড প্রশ্ন। এবার অভ্যন্তরীণ রোধের মান কত? ধারকের মধ্যে দিয়ে প্রবাহ মাত্রা মূল প্রবাহের সমান হবে কিনা, এখানে প্রবাহ মান নির্ণয় করো। গ নাম্বার কোয়েশ্চেন গুলো দেখবা খুবই সহজ হয়, চলতরিতের গ নাম্বার গুলো খুবই ইজি হয়। এই যে এখানে আমরা চাবি একবার খোলা রাখবো, একবার বন্ধ করে দিব, দুই ক্ষেত্রে বিভবের মান সেম হবে কিনা, এই যে কোয়েশ্চেন গুলো দেখো, এখানে সব ধরনের কোয়েশ্চেন আমি রেখেছি। ব্যয়িত শক্তির সমস্ত কোয়েশ্চেন এখানে আছে। এবার কোষের সমবায়, কোষের কয় ধরনের সমবায় হয়? 3 ধরনের, শ্রেণী সমবায়, সমান্তরাল সমবায়, মিশ্র সমবায়। মনে আছে তোমাদের? শ্রেণী সমবায়ে তড়িৎ প্রবাহের রাশিমালা কি? তড়িৎ প্রবাহের রাশিমালা হচ্ছে এনি বাই কি হবে? আর প্লাস এন আর, এটা হচ্ছে শ্রেণী সমবায়, তাই না? তারপরে সমান্তরাল সমবায়ে তড়িৎ প্রবাহ কি ভাইয়া? এনি বাই এন আর প্লাস স্মল আর। এবং মিশ্র সমবায়ে তড়িৎ প্রবাহ রাশিমালা কি? এম এন এম আর প্লাস এন আর। আমি আমার ম্যারাথন ওয়ান শটে এগুলো খুব সুন্দর করে ব্যাখ্যা করে দিয়েছি, এবং পোলারিটি ভিন্ন থাকলে কি হবে না হবে সেগুলো দেখাইছি। যে একটা ব্যাটারি এইভাবে আছে আর একটা ব্যাটারি এইভাবে আছে, এটা তুল্য তড়িৎচালক শক্তি কিভাবে বের করব, এগুলো কিন্তু আমি দেখিয়েছি। যে এটার তড়িৎচালক শক্তি E1, এটার অভ্যন্তরীণ রোধ R1, এটার তড়িৎচালক শক্তি E2, এটার অভ্যন্তরীণ রোধ R2। তাহলে এই টোটাল কোষের তুল্য তড়িৎচালক শক্তির রাশিমালাটা আমি কিন্তু পড়াইছিলাম, মনে করে দেখো। প্লাস E1 বাই R1 মাইনাস E2 বাই R2, তারপর 1 বাই R1 প্লাস 1 বাই R2। হ্যাঁ, সো এটা কেমনে আসছে, কিভাবে আসছে, সবকিছু ম্যারাথন ওয়ান শট করলেই ক্লিয়ার হয়ে যাবে। সো এই হচ্ছে কোষের সমবায় থেকে এগুলো করলেই হবে। যে এখানে দেখো কোষের সমবায় থেকে এই অঙ্কগুলো কত জায়গায় আসছে। হ্যাঁ, গহ। তারপরে কির্শফের সূত্র, ভাই কির্শফের সূত্রে জাস্ট এই একটা অঙ্ক করতে পারলেই হবে। এটা আমি রয়্যাল থেকে দিয়েছি, তোমরা কির্শফের এই প্রশ্নটা সলভ করলে আর কিচ্ছু লাগবে না। দেখো এই যে এই প্রশ্নটা 1 2 3 এটা সলভ করলে, এই জাস্ট ওয়ান অ্যান্ড অনলি কোয়েশ্চেন, এটা সলভ করলে আর কিছুই লাগবে না। কুমিল্লা বোর্ডের এমনি রাখছি, তুমি এটা করলে এগুলো এমনি পারবা। এই যে এই প্রশ্নগুলো সব পারবা জাস্ট এই একটা করলে। আমি জাস্ট এই একটা রাখতে পারতাম,
জাস্ট এই একটা করলে এই সবগুলো পারবা। এই একটাও কিন্তু আমার সেই চলো তো এটার একটা ক্লাস আছে ফিজিক্স ভাইয়া চ্যানেলেই, সেটা হচ্ছে কম্প্যাক্ট সিকিউ, সেটাতে আমি এটা করাইছি, একদম বুঝায় ধরা করাইছি। চলো তো প্লেলিস্টে গেলেই পাবা 1 ঘন্টার একটা কম্প্যাক্ট সিকিউ, 1 ঘন্টা বা 1.5 ঘন্টার হবে, সেখানে আমি এটা পড়াই দিছি সুন্দর করে। ওই একটা করলে এগুলো সব পারবা, বলে না একের ভিতর সব, এই হচ্ছে একের ভিতর সব। লাস্ট হচ্ছে আমাদের গ্যালভানোমিটার এন্ড শান্ট, এখানে জাস্ট এই এক টাইপের অঙ্ক আছে, শেষ। তাহলে চলো তো এটাও গুছাই দিলাম। যারা আবার এমসিকিউ প্রো নাও নাই এখনই নিয়ে ফেলো, হ্যাঁ এনরোল করার কিছু নেই, এইচএসসির আগে বেস্ট হবে। এবার ভৌত আলোক বিজ্ঞান, ভাই ভৌত আলোক বিজ্ঞান থেকে আসেই একটা টপিক ব্যতিচার আর অপবর্তন, দুইটা টপিক, ব্যতিচার আর অপবর্তন। ব্যতিচার থেকে কৌণিক অবস্থান, কৌণিক সরণ আসে, অপবর্তন থেকেও একই কোয়েশ্চেন আসে। আমি একটা ছোট্ট ভিডিও দিছি এই ব্যতিচার অপবর্তনের সকল সূত্র একসাথে, এই সূত্রগুলো পড়বা, এই সূত্রগুলো পড়ে এখানে একটা প্রশ্ন রাখছি, এটা সলভ করবা। এই যে দেখো একটাই প্রশ্ন, কম্প্যাক্ট সিকিউ, জাস্ট একটা প্রশ্ন, এটা সলভ করবা, শেষ। একটা প্রশ্নের মধ্যে কয়টা 10টা কোয়েশ্চেন আছে, আর এই হচ্ছে 2টা কোয়েশ্চেন, দুইটা মানে একটা অপবর্তনে একটা ব্যতিচারে, দেখছো? জাস্ট এটা করলেই হবে। দেখো আমি আমার ভৌত আলোক বিজ্ঞানের ওয়ান শটে এই ক্লাস এই অঙ্কগুলো করিয়েছি। তাকে এই একটা করলে তোমার ব্যতিচার ডান, ব্যতিচারের এই যে জাস্ট 10টা অঙ্ক করবা, ব্যতিচারের সব ডান, সব মানে সব, 2020, 21, 22, 23, 24, 25 যত বোর্ড প্রশ্ন আসছে সব ডান হয়ে যাবে। আর অপবর্তনের জন্য এই একটা করবা, অপবর্তনের প্রশ্ন আছে 7টা মাত্র, এই একটা করলে একক চিরের অপবর্তন, গ্রেটিং কর্তৃক অপবর্তন ডান হয়ে যাবে, ঠিক আছে? সো এই একটা অঙ্ক করবা, শেষ, ভৌত আলোক বিজ্ঞান শেষ। এরপর কি আছে? পরমাণু মডেল। পরমাণু মডেলের সূত্র কিন্তু একটাই, কি সেই সূত্র? দেখো মেইন সূত্র হচ্ছে এটা, n is equal to n not e to the power minus lambda t। এরপর অর্ধায়ু সূত্র আছে t half সমান হলো 0.693 বাই ল্যামডা, তাই না? ল্যামডা হচ্ছে ক্ষয় ধ্রুবক। তারপর হচ্ছে গড়ায়ুর সূত্র আছে টাউ সমান 1 বাই ল্যামডা, তাই না? এই যে এখান থেকে আমরা যদি টি বের করি, টি হবে 1 বাই ল্যামডা লন n নট বাই n, এরকমই তো কিছু একটা হবে, তাই না? দেখি তো n বাই n নট, হ্যাঁ তাহলে n নট বাই n, এটা হবে হচ্ছে আমাদের টি। মনে রাখতে হবে এখান থেকে n বাই n নট, এটাকে বলা হয় অবশিষ্ট অংশ, মানে তেজস্ক্রিয় মূলত ক্ষয় হয়, তাই না? ক্ষয় হবার পর যা থাকে সেই n বাই n নট হচ্ছে সেই অবশিষ্ট অংশ। এখান থেকে আমরা অনেক কিছু টাইম বের করতে পারবো, ল্যামডা বের করতে পারবো, জাস্ট এই কয়টা সূত্র। পরমাণু মডেল থেকে কোয়েশ্চেন আসলে নিজের কপালে নিজে চুমা দিবা, কারণ পরমাণু মডেল থেকে প্রশ্ন আসলে 10-এ 10 পাওয়া ব্যাপারই না। তবে এখানে আরো কিছু সূত্র আছে যেগুলো আমরা আগে ইগনোর করতাম, বাট এখন ইগনোর করা কোনোভাবেই যাবে না। সেটা হচ্ছে, এটা কেমিস্ট্রিতেও আছে, হচ্ছে এক শক্তিস্তর থেকে ইলেকট্রন যখন আরেক শক্তিস্তরে জাম্প করে তখন কি পরিমাণ বিকিরণ বের করে, অর্থাৎ তরঙ্গ দৈর্ঘ্য। সূত্রটা যেন কি, তোমরা আমার চেয়ে ভালো পারবে, এটা কেমিস্ট্রিতে 1 বাই ল্যামডা সমান RH, রিডবার্গ ধ্রুবক 1 বাই n1 স্কোয়ার মাইনাস 1 বাই n2 স্কোয়ার, এরকমই তো সূত্রটা, তাই না? এখান থেকে তরঙ্গ দৈর্ঘ্য বের করবা। সেখানে দেখি কি কোয়েশ্চেন দিছি, এই যে দেখো একটা ইলেকট্রন এ থেকে এই যে 4 নম্বর শক্তিস্তর থেকে 2 নম্বর শক্তিস্তর লাফ মেরে আসতেছে, এখানে 3 নম্বর থেকে 2 নম্বর আসতেছে, আর এখানে 3 নম্বর থেকে 1 নম্বরে আসতেছে। সো এই শক্তিস্তরে লাফালাফির কারণে কোন ক্ষেত্রে তরঙ্গ দৈর্ঘ্য কত, এক প্রশ্নে দেখো মাত্র 6টা প্রশ্ন আছে এখানে। এই এক প্রশ্নে ইলেকট্রনের শক্তি, ইলেকট্রনের শক্তি স্তরের ব্যাসার্ধ, তারপর হচ্ছে ইলেকট্রন এক শক্তি স্তর থেকে আরেক শক্তি স্তরে আসলে কি পরিমাণ তরঙ্গ দৈর্ঘ্যে বিকিরণ করে, সবকিছু আছে, এটা সমাধান করবা। এরপর লাস্ট আরেকটা, এটা হচ্ছে ক্ষয়ের সূত্র, ওই যে ওইটা যেটা বলছিলাম n is equal to n not e to the power minus lambda t। এখান থেকে অর্ধায়ু বের করা, গড়ায়ু বের করা, ক্ষয় ধ্রুবক বের করা, অবশিষ্ট অংশ ক্ষয় হতে কত সময় লাগবে সেগুলো বের করা, এই রিলেটেড যা কিছু আছে সব এখানে। জাস্ট এই 2টা প্রশ্ন, আর কিচ্ছু লাগবে না। পরমাণু মডেল থেকে অনলি দিস 2 কোয়েশ্চেন্স, নাথিং নিড অর নাথিং নিড। ওকে, আমি ইংলিশ ভুলভাল বলি, সো সরি ফর দ্যাট। এবং আমাদের লাস্ট কোয়েশ্চেনটা হচ্ছে সেমিকন্ডাক্টর ইলেকট্রনিক্স। এখান থেকে বিগত বছরের সবচেয়ে বেশি প্রশ্ন আসছে ট্রানজিস্টর থেকে। তো এই যে দেখো ট্রানজিস্টরে তোমাদের একটা কোয়েশ্চেন দিলাম, এই যে এখানে এটা হচ্ছে কমন এমিটার ট্রানজিস্টর, সবচেয়ে বেশি আসে। বলতে পারো যে তোমাদের বেলায় ম্যাক্সিমাম বোর্ডে এটা আসবে, 8টা বোর্ড হলে ভাই 6টা বোর্ডে এটা আসবে। হ্যাঁ,
এই প্রশ্নটা আসবে। একটা প্রশ্ন সুন্দর মতো সলভ করবা, ভাইয়ার ম্যারাথন ওয়ান শট করানো আছে, সেই ম্যারাথন ওয়ান শট এগুলো করে ফেলবা। ওই একটা প্রশ্ন করতে পারলে ভাইয়া এই দুইটা নিজেরা পারবা, এই দুইটা প্র্যাকটিসের জন্য। আর এটা সলভ করবা, এই যে এটা যেটা দিছি, এই যে এটা সলভ করবা। এটা করলে এখানে কয়টা আছে, 8টা প্রশ্ন না? এই 8টা করতে পারলে এগুলো লাগবেই না, এগুলো নিজে নিজে পারবা, এগুলো নিজে নিজে বানায় লিখতে পারবা। এখন এই সেমিকন্ডাক্টর অধ্যায়ে ট্রানজিস্টর করবা, ঠিক আছে, ট্রানজিস্টর আসবে, বাট যে কোনো 2-1টা বোর্ডে এইখান থেকে প্রশ্ন আসতে পারে, এই কারণে এটা একটু সমাধান করে যাবে। এটা ডায়োড থেকে প্রশ্ন আর কি, ডায়োডের বায়াসিং থেকে কোয়েশ্চেন, এই বায়াসিং এর কোয়েশ্চেনটা করে যাবা। এখন এগুলো সমাধান কোথায় ভাই? সমাধান হচ্ছে আমার ম্যারাথন ওয়ান শটে আছে। তোমাদের জন্য যে ম্যারাথন ওয়ান শটটা আমি বানিয়েছি ভাই, মনে হতে পারে ভাই এগুলো তো গত বছর হলে তাতে কি কন্টেন্ট কি চেঞ্জ হয়েছে? হয় নাই তো। বই কি চেঞ্জ হয়েছে? হয় নাই তো। তাহলে ম্যারাথন ওয়ান শটে তোমাদের যা দিছি এগুলো কেউ যদি করতে পারে, ওই সকল অধ্যায়ে সে এইচএসসি তে কোপা আসতে পারবে। এখন ফুল সিলেবাসের যে অধ্যায়গুলো আছে সেগুলো আমি দেই নাই, সেগুলো আমি এবছর দিব। এখনো অনেক সময় আছে, ইনশাআল্লাহ জানুয়ারি মাসে 2টা অধ্যায় দিব, ফেব্রুয়ারি মাসে 2টা অধ্যায় দিব, মার্চ মাসে 2টা দিব, শেষ হয়ে যাবে ফুল সিলেবাস। ফুল সিলেবাসে তো মাত্র 5-6টা অধ্যায় আছে আলাদা করে। সো শর্ট সিলেবাসে যা দিছি তাই এনাফ। হ্যাঁ, এগুলো একদম আপডেটেড জিনিস। এখানে আমি শুধুমাত্র সিকিউ করাই নাই, এই ওয়ান শট গতানুগতিক কোনো ওয়ান শট না, এখানে আমি বেসিক পড়িয়েছি, ইঞ্জিনিয়ারিং কোয়েশ্চেন সলভ করেছি, তারপরে এক্সট্রিম সিকিউ সলভ করাইছি। সো আলটিমেটলি এগুলো অল ইন ওয়ান ফুল ফ্লেজেড ক্লাস। এগুলোর ধরো সিলেবাস চেঞ্জ না হলে এগুলো আজীবনই চলবে, বেসিক সহ পড়ানো হয়েছে না, আজীবনই চলবে। ওকে, তো এই হচ্ছে আমাদের সেমিকন্ডাক্টর ডান। আর সর্বোপরি একটু বলি, তোমরা যারা আমার এখনো বইটা কালেক্ট করো নাই, ঝটপট কালেক্ট করবা। বইটা কিন্তু আমি কম ছাপাইছি এবার। সো ইতোমধ্যে 500 বই চলে গেছে, আর মনে হয় 1000 কপি আছে, ঝটপট নিয়ে নিও। এবার আছে আমাদের লাস্ট, আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা। এখান থেকে টপিক 2টা এবং 2টাই মেলা গুরুত্বপূর্ণ। হ্যাঁ, 2টাই মেলা গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে ফটো ইলেকট্রিক ইফেক্ট, আর একটা হচ্ছে আপেক্ষিকতা। এখান থেকে দেখো তোমাদেরকে আমি কিছু প্রশ্ন দিয়েছি আপেক্ষিকতা থেকে, কিছু কোয়েশ্চেন। আপেক্ষিকতা মানে দৈর্ঘ্যের আপেক্ষিকতা, সময়ের আপেক্ষিকতা, তারপর হচ্ছে ভরের আপেক্ষিকতা, তাই না? বিশেষ করে সময়ের আপেক্ষিকতা থেকে প্রশ্ন বেশি আসে, যে একটা প্রাণীকে পৃথিবী থেকে পাঠালাম আরেকটা গ্রহে, ওই প্রাণীটা জীবিত পৌঁছাতে পারবে কিনা, তাই না? সো এটা গুরুত্বপূর্ণ। এরপরে এই যে দেখো, আলোর তড়িৎ ক্রিয়া থেকে একটা প্রশ্ন রেখেছি, যেন তোমার একটা প্রশ্ন সলভ করলেই হয়ে যায়। আর আপেক্ষিকতা থেকে ওই যে কয়েকটা সিকিউ রেখেছি। এই যে একটা প্রশ্নের মধ্যে 13-14টা প্রশ্ন আছে, তাইলে শেষ। এগুলো দরকারই নেই, এগুলো তোমার দরকারই নেই। জাস্ট এই একটা প্রশ্ন করবা ফটো ইলেকট্রিক ইফেক্ট থেকে, আর আপেক্ষিকতা থেকে করবা এই কয়টা কোয়েশ্চেন, তাইলেই হবে। তাহলে কয়টা, মাত্র 2-4টা কোয়েশ্চেন করলেই আমার ফটো ইলেকট্রিক ইফেক্ট থেকে মডার্ন ফিজিক্স সব শেষ। এগুলো নিজেদের প্র্যাকটিসের জন্য, হ্যাঁ, এগুলো নিজেদের প্র্যাকটিসের জন্য, এগুলো নিজেদের প্র্যাকটিসের জন্য। সো এই হচ্ছে আমার সাজেশন। এই সাজেশনের পিডিএফটা আমি কমেন্টে দিয়ে দিচ্ছি। এই সাজেশনের কোয়েশ্চেনগুলো সলভ করে যেও। বলতেই হয় যে এই সাজেশনটা বানাতে আমাকে রয়্যাল বই অনেক হেল্প করেছে, ওয়ান অফ দ্য বেস্ট বই ইন আওয়ার মার্কেট। সো তোমরা যারা রয়্যাল কিনতে চাও কিনে ফেলো, আর এমসিকিউ এর জন্য ভাইয়ার বইটা কালেক্ট কইরো, ভাইয়া খুব সুন্দর করে এটা সাজায় দিছি। আর এই হচ্ছে সাজেশনটা, সাজেশনের পিডিএফ কমেন্টে দিয়ে দিলাম, কালেক্ট করে নিও। আর ফুল সিলেবাসের ম্যারাথন ওয়ানশট গুলো আসছে, সবাই এই ভিডিওটা সবার মাঝে ছড়ায় দিও। সো সবার জন্য দোয়া রইল, আমার জন্য দোয়া করো। ভালো থাকো, আল্লাহ হাফেজ।